দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আছেন রাজনৈতিক বিশ্লেষক ও জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। স্বাগত আপনাদের দুইজনকেই। ধন্যবাদ আপনাকে। ডাক্তার সায়ন্ত, আপনাকে পেয়ে আমি বলবো যে আমি অত্যন্ত আনন্দিত এবং কিছুটা আপ্লুতও বটে। তো আপনাকে দিয়ে শুরু করি এবং যে কয়টি ঘটনা আজকের দিনের আছে তার মধ্যে আমি উল্লেখযোগ্য বলবো যে দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি ইন্টারভিউ বিবিসি বাংলা নিয়েছে এবং সেটি দুই দিন আজকে দ্বিতীয় পার্ট প্রচারিত হয়েছে। নানা বিষয়ে উনি কথা বলেছেন। মুদ্রা কথা, ওনার কথা যদি আমি উদ্ধৃতি করি, উনি বলেছেন যে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে। ওনার 5ই আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার হাসিনার রেজিম নিয়ে কথা বলেছেন, পরবর্তী ঘটনা নিয়ে কথা বলেছেন, নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সব কিছু আমরা উনি এটার মধ্যে আনার চেষ্টা করেছেন। তো যদি সংক্ষেপে শুনতে চাই আপনার কাছ থেকে এই ইন্টারভিউ নিয়ে, আপনার কাছে একটু বলবো যে একটি কথা উনি খুব জোর দিয়ে বলেছেন যে ক্ষমতায় গেলে বিএনপির মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ, দেশের সার্বভৌমত্ব ও জনগণের আশা আকাঙ্ক্ষা পাবে সবচেয়ে বেশি গুরুত্ব। দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও থাকবে একই নীতি। দেশের সম্পর্কের বিষয়ে উনি কথা বলেছেন। নির্বাচনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলেছে উনি কতটা ভালো একটি নির্বাচন করতে পারে তার উপরে নির্ভর করবে এই সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্র। সব কিছু মিলে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। জি, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এবং আমারও ভালো লাগছে যে আপনি আমার দীর্ঘদিনের পরিচিত প্রিয় আপনজন এবং এই প্রথম আপনার সঙ্গে আমি টক শোতে বসলাম। সঙ্গে আলোচনায় রাজ্জাকি ভাই আছেন এবং যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এরকম একটা ধারণা ছিল যে উনি কোনো সংবাদ মাধ্যম ফেস করেন না। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ফ্যাসিবাদের কালে 16 বছর তার ইন্টারভিউ চাইলেও প্রকাশ করতে পারত না। আদালত নিষেধাজ্ঞা দিয়েছিল, চাইলেও পারত না। কিন্তু এই 5 আগস্টের পরে অনেক সংবাদ মাধ্যম তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে তার সাক্ষাৎকার নেবার জন্য, কিন্তু তিনি কোথাও সাক্ষাৎকার দেননি। প্রায় 1 বছর 2 মাস পেরিয়ে যাওয়ার পরে তিনি বিবিসি বাংলার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, 80 মিনিটের একটি সাক্ষাৎকার এবং 2 দিনে প্রচার হয়েছে। এই সাক্ষাৎকার শুনে আমি গত 2 দিন আমি নিজে খুব মনোযোগ দিয়ে পুরো সাক্ষাৎকারটা শুনেছি এবং অন্য যারা শুনেছে তাদের ভার্চুয়াল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে তাদের বিভিন্ন বিশ্লেষণ এবং তাদের মন্তব্য বোঝার চেষ্টা করেছি যে তার এই সাক্ষাৎকারকে মানুষ কিভাবে গ্রহণ করলো বা রিজেক্ট করলো বা কতটা সমালোচনা হলো। কারণ তিনি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ম্যাডাম খালেদা জিয়া বিএনপির প্রধান হলো, তার বয়স এবং অসুস্থতা মিলিয়ে ভবিষ্যৎ বিএনপির কাণ্ডারি জনাব তারেক রহমান নিশ্চিতভাবে। আর বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল, ধারণা করা হয় মানুষ ভোট দিলে এই দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারে। সেই ক্ষেত্রে তার অ্যাটিটিউড, তার জ্ঞান, তার রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ধারণা এবং তার যে মানসিকতা, এসবের উপর কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ খানিকটা ডিপেন্ড করছে। কারণ তিনি যদি যোগ্য না হন তাহলে বিএনপি বা এই সরকার ক্ষমতায় আসলে যোগ্যতার সঙ্গে দেশ চালাতে পারবে না। আলটিমেটলি দেশের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি। সেই জন্য তার প্রতি যে আমার যে আগ্রহটা এবং তার সম্পর্কে জানার আগ্রহটা ছিল ওই কারণে যে ভবিষ্যৎ বাংলাদেশ কতটা
নিরাপদ এবং ভবিষ্যৎমুখী হবে। সেই বিবেচনায় বলবো মানুষের যে মন্তব্য এবং আমার উপলব্ধি সেটা দেখে মনে হয়েছে আমি বাংলাদেশের কোনো পলিটিশিয়ানের এত দীর্ঘ সময় ধরে ইন্টারভিউতে কোনো রকম না রেগে তার জন্য বিব্রতকর এমন প্রশ্ন, এমন স্পন্টেনিয়াস এবং খুব সহজভাবে নিয়ে সহজ উত্তর দেওয়া, এটি এর আগে আমি দেখিনি। এটা হচ্ছে আমার প্রথম ইমপ্রেশনটা, ভালো লাগাটা, যে তার জন্য বিব্রতকর, তার দলের জন্য বিব্রতকর, অপ্রিয় এমন অনেক প্রশ্ন ছিল যেই প্রশ্নটাকে তিনি এত সহজ করে সুন্দরভাবে নিয়ে প্রশ্নটাকে গ্রহণ করে উত্তর দিয়েছেন। তার কোনো ল্যাঙ্গুয়েজে, তার অ্যাটিটিউডে কিছুতে মনে হয়নি তিনি বিরক্ত হয়েছেন বা বিব্রত হয়েছেন। কিন্তু ডাক্তার সায়ন্ত, আমি যদি একটু বলি যে আসলে এই ইন্টারভিউতে আমরা অনেক মেসেজ পেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু মূল মেসেজ কি হতে পারে? মূল মেসেজ তো হচ্ছে ভবিষ্যৎ গণতন্ত্রমুখী একটা বাংলাদেশ তার আকাঙ্ক্ষার মধ্যে আছে, এটা একটা। আর একটা যে প্রশ্নটা আপনি ইন্ট্রোতে বলেছিলেন যে সবার আগে বাংলাদেশ, বিএনপির কিন্তু অনেক কিছুতেই, যখন মানিক মিয়া এভিনিউর সামনে কনসার্ট করলো ওইখানেও কিন্তু এই স্লোগানটা খুব জোরে সোরে উচ্চারিত হলো, সবার আগে বাংলাদেশ। এবং বিভিন্ন সভায় তিনি কিন্তু তার বক্তৃতার সময় এই কথাটা কমনলি বলছেন, অর্থাৎ সবার আগে বাংলাদেশ। এটা শুধু কথার কথা মিন না করে আমরা যে বলছি যে বাংলাদেশপন্থী হওয়া, তারেক রহমানের এই কথার মাধ্যমে এবং তার পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্নের মাধ্যমে এই মেসেজটা ক্লিয়ার করেছেন যে এতদিন ধরে আমাদের দেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো এই দেশপন্থী, ওই দেশপন্থী, এই মুখী, ওই মুখী নানান রকমের বিষয়টা ছিল, যেটা সেইখান থেকে বিএনপি বেরিয়ে এসে তারা বাংলাদেশপন্থী হওয়ার অঙ্গীকারটা আগের থেকে আরো জোরালো করেছে, যে তারা বাংলাদেশপন্থী হয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ, এটাকে অক্ষুণ্ণ রেখে যে কৌশলে, যে পদ্ধতিতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে দেশ চালাতে, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করতে, সেটা করবে, কিন্তু কোনোভাবেই এই উপাদানগুলি বিসর্জন দিয়ে নয়। এটা আমার কাছে অনেক ভিশনারি মনে হয়েছে। এবং আমি তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভিশন এবং তার মা বেগম খালেদা জিয়ার যে আপোষহীন এবং বাংলাদেশপন্থী অবস্থান, এর দুটোই আমি পেয়েছি। নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছ থেকে শুনতে চাইব। আলোচনা আছে এবং যথেষ্ট আলোচনা আছে, তো আপনার কাছ থেকে শুনতে চাইব যে এই ইন্টারভিউতে মূল মেসেজটা কি, এটাও আপনি বলবেন। আর সমালোচনার কোনো জায়গা কি আছে? বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সম্পর্কে উনি খুব কঠিন কোনো বার্তা দেননি। এক ধরনের উনি বলেছেন যে পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত যদি বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হতে চায়, এতে বিএনপির কিছু করার নাই। আপনি কি, অনেকে বলছেন যে একটু উনি এড়িয়ে গেছেন, খুব কঠিন কোনো বার্তা দেননি। ধন্যবাদ আপনাকে। আমি যতটুক ওনার ভাষণটা দেখেছি, যে ইন্টারভিউটা, দ্বিতীয় পর্ব বোধহয় আবার পরে আসছে, আমি দ্বিতীয় পর্বটা দেখি নাই। আজকে দ্বিতীয় পর্বটা আমি সেটা দেখি না। আমি অনেকগুলা বিষয় যে সায়ন্ত বলছে এখানে দ্বিমত করব না, অনেকগুলো বিষয়। তার ভিতরে অন্যতম ধরেন সে যে ইন্টারভিউ, আমি বক্তব্যই ধরি, সহজে বক্তব্য বলি, ইন্টারভিউ তো আলটিমেটলি বক্তব্য। উনি যে বক্তব্যগুলো দিছেন সেই বক্তব্যগুলোয় আমি যেটা দেখছি, তার রিপিটেশন অফ ওয়ার্ডস যাকে বলে সেটা হয় নাই। আমরা যখন একটা কথা বলতে গেলে আমতা করি বা কিছু, খুব সুন্দর পরিপাটি সাজানো গোছানো অবস্থায় উনি বলেছেন। এবং কোনো সন্দেহ নাই যে এই ইন্টারভিউটা দেওয়ার আগে তাকে জানানো হয়েছে হয়তোবা, এবং সে ইন্টারভিউটা দিছেন অত্যন্ত হোমওয়ার্ক করে, এবং এটা কোনো অপরাধ নয়। একজন সচেতন রাজনীতিবিদদের এইভাবেই বক্তব্য দেওয়া উচিত, কারণ তার প্রতিটা মুহূর্ত, আপনি বাথরুম থেকে বেরোয় একজনের সাথে কি কথা বলবেন সেখানেও আপনার, সেটাও কিন্তু হিসাবের বিষয়। নিশ্চয়ই সেই হিসাবে ওনার বক্তব্যটা আমি বলবো, মানে 15-16 বছর পর তার যে সোশ্যাল মিডিয়া এসে যে কথাটা, এটাকে আপনি ভালো একটা সুন্দর বিগিনিং বলতে পারেন। ভেরি গুড। ডাক্তার সায়ন্ত যেটা বললো এই কথাটা কিন্তু সত্য। আমরা যারা মিডিয়া কাজ করি অনেকেরই এই ধারণা যে তারেক রহমান মিডিয়ামুখী নয়,
উনি মিডিয়াকে অত ফেস করতে আগ্রহী না। না, সেটাই বলছি। এটা তো পরবর্তীতে অনেক পরে এসছে হয়তো, সেই মানে আদালতের নিষেধাজ্ঞা, কিন্তু তার আগে থেকে এরকম একটা ধারণা ছিল, একটা প্রচারণা ছিল। হ্যাঁ, ঠিক আছে, মানে সেই বিষয়ে আমি যাচ্ছি না যে আমি তারেক যে হইলে ইন্টারভিউ দিতাম কি না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি যেটুকু শুনছি আমার কাছে ভালো লাগছে। এক, পাশাপাশি সায়ন্ত ভাই কিছু কথা বলছে সেটা বলি, আর আমার কিছু ডিমান্ড ওনার কাছে আছে সেটাও বলবো আপনার এই মিডিয়ার মাধ্যমে। যেমন আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত না, কাজে নেতা হিসেবে ওনার পাশে বইসা বা ওনার সাথে সহাবস্থান কইরা ওনাকে পর্যবেক্ষণ করার সুযোগ আমার হয় নাই। কাজে আমি নেতা হিসেবে একটা বড় সার্টিফিকেট দিয়ে সেটা দিচ্ছি না, এর মানে নেগেটিভ কিছু বলছি না। আবার যদি আসেন প্রশাসক, আমি ওনাকে সরাসরি দায়িত্ব পালন করছেন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে, অর্থাৎ প্রধানমন্ত্রী অথবা এমপি বা কিছু, সেটাও দেখি নাই। কারণ না, কিন্তু তার দল তো উনি যখন রাজনীতিতে, আমি সেখানে সেই জায়গাটা আসতেছি, সেই জায়গাটা আসতেছি। বিদেশে বসে ঐক্য ধরে রেখেছেন। না না, সেটা ঠিক আছে। যেমন জিয়াউর রহমান সাহেব, আমি ব্যক্তিগতভাবে 2 বার আমার সাথে তার দেখা হয়েছে। এখন সংক্ষেপে বলি, কারণ এত টকশোতে এত কথা বলা, আমরা আজকের আলোচনা একটু থাকি। হ্যাঁ, খুব জিয়া রহমানের দিক গেলে অনেক বড় হয়ে যাবে। আমি তার ব্যক্তিত্ব অভিব্যক্তি দেখছি, কারণ 2টা জায়গায় দেখা হয়েছে, অত ব্যাখ্যায় যাচ্ছি না। আর ইফতার পার্টিতে আমার একবার দেখা হয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে, আমি ওনার পাশের সিটেই বসা ছিলাম। আমি তখন একটা বিশেষ কারণ ওখানে গেছিলাম এবং উনি সেটা তখন জানতেন, আমি এখন ডিসক্লোজ করব না। আমি তার অভিব্যক্তি দেখছি। এই দুয়ে মিলে যদি আমি চিন্তা করি, সে হিসেবে জিয়া সাহেবের সন্তান, একজন রাষ্ট্রপতির সন্তান। বাংলাদেশে কিন্তু এরকম একটা ফ্যামিলি খুব কমই আছে যার বাবা ছিল রাষ্ট্রপতি এবং মাও ছিল প্রধানমন্ত্রী, তার সন্তান উনি। তো সেই হিসাবে নিঃসন্দেহে এই যে বক্তব্যটা রাখছে আমার কাছে গ্রহণযোগ্য। যেটা ওনার কাছে চাওয়ার সেটা আমি বলতেছি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, একটা আমাদের কমন কথা আছে। এই জায়গা থেকে রাজনীতিবিদদেরকে সরে যেতে হবে। কারণ আপনি সকালে একটা বিকেলে একটা যা মন চায় তাই বলতে পারবেন না, কারণ জনগণ আপনাদের দিকে তাকায় থাকে। না, উনি তো সকালে একটা বিকেলে একটা বলেন না। আর কথাটা বুঝেন, আমি তো ওনার কাছে চাচ্ছি না, কথাটা এই বার্তাটা কন্টিনিউ করতে হবে দলের ভিতর। হ্যাঁ, ইয়েস। আরেকটা জিনিস, মানে আজকে যেমন আমরা সরকারের সমালোচনা করতেছি, শেখ হাসিনা নাই, তার সমালোচনা এখন করা না করা বড় কথা না, কারণ সে থাকতে করতে পারে নাই, আমরা তারপরেও করছি। কিন্তু আজকে মনে করেন এই ইউনূস সরকারকে আমরা যে যা বলছি সবই যে সঠিক বলছি ব্যাঠিক বলছি তা না, কিন্তু সমালোচনার যে সুযোগটা, আমার কথা হলো স্ল্যাং ওয়ার্ড চলবে না, শালীনভাবে সমালোচনা করার সুযোগটা আজকে যেমন আমরা করতেছি, ওনার সেইটা বরাদ্দ রাখতে হবে দেশবাসীর জন্যে। আমি ওটা ওনার কাছে আমার দাবি। তৃতীয় দাবিটা হইল এই, ওনার বক্তব্যে এই অঙ্গীকার উনি করেছেন। ঠিক আছে, আমি ওনার মতন সমালোচনা মানে আর কোন রাজনীতিবিদকে আপনি কথাটা এইটা কাউকে এত সমালোচনা, এত গালিগালাজ, এত সহ্য করতে হয়, সেটা তো আমি দাবি রাখছি। না, ঠিক আছে, এটা যাতে কন্টিনিউ থাকে, কারণ আজকে বাদে কালকে কিন্তু উনি ক্ষমতায় যাবেন। ট্রাই টু, ভাই আই এম সিরিয়াস, আমার সাথে কোনো জোক নাই। উনি আজকে বাদে কালকে ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার পর যাতে ধারাটা অব্যাহত থাকে। নিশ্চয়ই আমি আবার একটু ছোট করে শুনে আসি। শান্ত ভাই, আমি একটু বলছিলাম যে কেউ এ কথা বলতে চায় যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার পরিবর্তে স্বৈরাচার বলেছেন তারেক রহমান। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো স্পষ্ট অবস্থান না নিয়ে জনগণের উপর ছেড়ে দিয়েছেন, কোট আনকোট জনগণ উপর ছেড়ে দিয়েছেন। আপনি কি এটাকে কি পাশ কাটিয়ে গেলেন? আমি যতটুকু বুঝেছি সেটা আমি বলি। তার ওই কথাটুকুকে যেটা আপনি বললেন যে তাকে যদি ইন্ডিয়া বাংলাদেশের পতিত পলাতক, তাকে যদি আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরাগ ভাজন হতে চায়, এখানে বিএনপির কিছু করার নাই বলতে এটা বলছে যে ইন্ডিয়া যদি এরকম ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেটা ইন্ডিয়ার ব্যাপার। এখানে তো ইন্ডিয়াকে বাংলাদেশ আর ওইখান থেকে বিরত রাখতে পারে না, সেটা তাদের সিদ্ধান্ত। ওই প্রশ্নে বলেছেন করার কিছু নাই। কিন্তু তার আরেক প্রশ্নে, এটা হলো ইন্ডিয়ার প্রশ্নে বলছে, আর আরেকটা প্রশ্নে যেটা তিনি কিন্তু স্পষ্টভাবে এটা বলেছেন যে আওয়ামী লীগের নেতাদের এবং এই দলটির যদি বিচার হয় তাহলে তো এই দলের রাজনীতি করার সুযোগ থাকে না। এ কথাটাও কিন্তু স্পষ্ট বলেছেন। তার মানে হচ্ছে বিএনপি এবং তারেক রহমান আওয়ামী লীগ যে গুম খুন হত্যা করেছে
গণতন্ত্র হত্যা করেছে, এই টাকা পাচার করেছে, এগুলার বিচারের আওতায় আনতে বিএনপি চায়, সেটা বারবার অঙ্গীকার করেছে, তাদের বক্তব্য এসছে। দ্বিতীয় হলো গণহত্যা যে করেছে সেটার বিচার অলরেডি হচ্ছে এবং এই বিচার হতে হবে। তাহলে এই বিচার যদি হয় তাহলে আওয়ামী লীগের এই নেতাদের এবং দল হিসেবে আওয়ামী লীগ রাজনীতি করে কি করে, এই প্রশ্নটাই তিনি কিন্তু ছুড়ে দিয়েছেন। সুতরাং তিনি কি এর মাধ্যমে তার অবস্থান স্পষ্ট করেননি? এখন আমরা মেঠো বক্তৃতায় অনেকের কাছে অনেক অ্যাগ্রেসিভ কথা শুনি, উনি অ্যাগ্রেসিভ কথা বলার লোক নন। উনি মেসেজ যা দিয়েছেন সেটা কি যথেষ্ট নয় যে এই দল বা তার নেতাদের বিচার হলে তারা কি এদেশে রাজনীতি করতে পারে? তারপর জনগণের হাতে ছেড়ে দিয়েছেন। কারণ হচ্ছে বিএনপি কিন্তু এর আগে এই যে ঐকমত্য কমিশন বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে, এমনকি জাতীয় পার্টির নিষিদ্ধের প্রশ্নে কিন্তু যে অবস্থানটা নিয়েছে, এটা তো তারেক রহমানের একক অবস্থান না বা বিএনপির অবস্থান না, মানে সামগ্রিকভাবে, এবং তার একটা অংশই তারেক রহমান, যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার ইনস্ট্যান্স বিএনপি রাখতে চায় না, তারা চায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। শান্ত ভাই, আমি এখানে যদি একটু আপনাকে থামিয়ে আমি ছোট একটা জিনিস বলি। কেউ কেউ বলতে চান, সমালোচকরা কেউ কেউ বলতে চান যে তারেক রহমান নয়, বিএনপির কথা বলা হচ্ছে, যে বিএনপি আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক থেকে কিছু ভোট তারা চায়, এই কারণেই তারা এই আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের প্রতি খুব কঠিনভাবে কিছু না বলার পক্ষে সিদ্ধান্ত নিয়ে। এইটা কাঞ্চন ভাই, আপনি এদেশে দীর্ঘদিন সাংবাদিকতা করা মানুষ, আপনি রাজনৈতিক সচেতন মানুষ। রাজনীতি মানে একটা কৌশলের খেলা, এবং সেই কৌশলে বাংলাদেশে আওয়ামী লীগের যে ভোট, সাধারণ সমর্থক বা সাধারণ ভোটারদের ভোটটা, সেইটা কোন বাক্সে পড়বে এটা তো বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর। সেটা তো জামায়াত ইসলাম তারদের মতো করে চায় যে তার কিছু অংশ তার বাক্সে আসুক, বিএনপিও স্থানীয়ভাবে যারা নেতা বা দল হিসেবে সেটাও চায়, বরং অনেকে এই প্রচারণাটাকে সামনে আনে যে বিএনপির আওয়ামী লীগের ওই ভোট পাওয়ার সম্ভাবনা কম, কারণ পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে সারা দেশে, তার 90% বাদী হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপি নেতাকর্মীরা, তাহলে বিএনপি কি করে আওয়ামী লীগকে ছাড় দিল বা ভোট পাওয়ার জন্য কৌশল অবলম্বন করলো? এক্ষেত্রে আরো একটা এক্সাম্পল দেই, আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই, সেটা হলো এ যাবৎকালে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ পন্থী বা আমলা, এমনকি নির্বাচন এই প্রধান বিচারপতি সহ বিভিন্ন ব্যক্তি বা নির্বাচন কমিশনার, তাদেরকে যে পাকড়াও করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া, তারও মেজরিটি বিএনপি করেছে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগ যে ছোটোখাটো মিছিল বের করার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করা বা ধরে পুলিশের হাতে তুলে দেওয়া, তার বেশিরভাগ বিএনপি করেছে। সুতরাং বিএনপির বিরুদ্ধে এই অভিযোগটা একেবারে অমূলক আমার মনে হয়, যে ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে। নিশ্চয়ই না। একটু যদি আপনার সাথে একেবারে সময় নেই, আমার বিরতি নিতে হবে। বলা হচ্ছে, আমি এই পার্টটা শেষ করে দিতে চাই, বলা হচ্ছে যে মামলার বাদী হয়েছে শুধুমাত্র বাণিজ্য করার জন্য। এইটাও অতিরঞ্জিত। হ্যাঁ, বিএনপির যারা মামলা করেছে তার মধ্যে অনেকে অসৎ উদ্দেশ্যে করেছে, এটা সত্য, কিন্তু পুরোটাই তা নয়। এর মধ্যে সত্যিকার অর্থেই খুনি, সত্যিকার অর্থেই 16 বছর ধরে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো লোক আছে, রাতের নির্বাচন করা লোক আছে, তারা পড়েছে। তার মধ্যে কিছু লোক ওই রকমও পড়েছে যারা অতটা দোষী নয়, এবং কেউ কেউ বাণিজ্য করার আকাঙ্ক্ষাও যে দেখায়নি তাও নয়, কিন্তু সেটার সংখ্যা খুব বড় নয়। ফলে যারা বিএনপিকে ঘায়েল করতে চায়, এটা তাদের সমালোচনা। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি এর কাছে আমার প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে শান্ত ভাইয়ের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই বিষয়ের উপরে যদি কোনো কথা থাকে নিশ্চয়ই আপনি বলবেন। আর দুটো জিনিস আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে। এক, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে। আরেকটি বিষয় আসছে, আমি ওই বিষয়টা নিয়ে পরে বলি। জি প্লিজ। ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক। না, এটা তো আলোচনা, যে এই যে ভোটটা, আওয়ামী লীগের তো একটা ভোট আছে,
সেই ভোটটা কোথায় যাবে এরকম একটা আলোচনা চলতেছে, সেটা আমার বুদ্ধি বিবেচনা যেটা বলে সেই মর্মে আমি একটা, কারণ ভোটাররা ভোট দেয় কিন্তু ভোটারদের একটা বিবেচনা থাকে, তারা কি বিবেচনায় নেয়, ম্যানিফেস্টো দেয় দলগুলা সেটা বিবেচনায় নেয়, দলের নেতারা বক্তব্য দেয় সেটাকে বিবেচনায় নেয়, তাদের কর্মকাণ্ড বিবেচনায় নেয়, অনেক কিছু তারা বিবেচনায় নেয়। আবার কিছু ইনফ্লুয়েন্সড হয়, যেমন ওনার কিছু ভক্ত আছে বা আমার কাছে সে 5টা লোক বুদ্ধি চাইতে পারে, আমি যাকে বলবো সে কি দিয়ে দিবে, সেটাও হয়। কিন্তু আমার এবারের ভোটারটা যেটা আমার কাছে মনে হচ্ছে, আওয়ামী লীগের ভোট যদি আসেন, মানে কোনো বিতর্ক নয়, যেমন ধরেন আওয়ামী লীগের ভোটগুলা কারা পাবে পরিষ্কার, যারা জুলাইয়ের চেতনায় আছে, এই জুলাই চেতনা বিরোধী যাদেরকে তারা মনে করবে তাদেরকে তারা ভোট দিবে। আওয়ামী লীগ ভোট দিবে জুলাই আন্দোলনটা যারা করছে, মানে এই যে এদের বিরোধী যারা, এদের বিরোধী যদি রাজ্যা কি হয় তাহলে আওয়ামী লীগের ভোট, অর্থাৎ এই জুলাই আন্দোলনের মানে নাই আওয়ামী লীগ বিরুদ্ধে হয়েছে, তারা ক্ষমতাচ্যুত হয়েছে, সে কারণে যদি এখন আমি জুলাই চেতনা বিরোধী হই, আমি আশা করি আওয়ামী লীগের ভোট আমি পাবো যদি আমি ইলেকশন করি। আবার দলীয় ভোট কিন্তু দলের বাইরে যায় না, কথাটা বোঝার চেষ্টা করেন। দলীয় ভোট নর্মালি আমাদের ইন জেনারেল দলের বাইরে যায় না, তাতে বিএনপির ভোট বিএনপির, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের। এখন আওয়ামী লীগ যেহেতু একটা গ্যারাকলে পইরে আছে, সে কারণে সে যদি ভোট দিতে যায় সে বিবেচনায় নিবে কাকে তার জুলাই চেতনা বিরোধী মনে হইতে পারে, কারণ জুলাই চেতনা বিরোধী যে লোকটা ভোট চায় আওয়ামী লীগ তাকে তার পক্ষের শক্তি মনে করবে, নো ডাউট, কোনো ডাউট নাই তাতে। দুই আসেন, কোনো কারণে যদি পিআর পদ্ধতির নির্বাচন আসে, আমি পিআর পদ্ধতি আনতেছি না, যদি পিআর পদ্ধতির নির্বাচন আসে সেক্ষেত্রে দেখা যাবে আওয়ামী লীগের প্রার্থী যদি নাও দাঁড়ায়, জাতীয় পার্টি যদি দাঁড়ায়, তাহলে জাতীয় পার্টির ভিতরে তলে তলে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টি পাবে, কারণ আওয়ামী লীগের দোসর সে এবং জুলাই চেতনা বিরোধী শক্তিও সে, আর পিআর পদ্ধতি হলে ভালো কিছু আসন পাবে পার্লামেন্টে। আমি ভোটটা ভাগ করে দিচ্ছি যে কোথায় যাবে। এখন আসেন আপনি আমার ওই আলোচনায় একটু আসি, তার আগে একটু ক্লিয়ার হয়ে, যেহেতু আপনি ভোটের আলোচনা নিয়ে আসছেন, আমার বক্তব্য হলো, যদি ধরে নেই আপনার এই কথাটার সাথে দ্বিমত করছি না, কিন্তু ভোটে যদি নৌকা প্রার্থী মানে প্রতীক না থাকে, অনেকে ভোট দিবে না, কত পার্সেন্ট ভোট দিবে, মানে দলীয় সমর্থকরা যেটা আসছেন সেটা বাংলাদেশের একটা ট্রেডিশনাল। কেন বলি আমরা কিন্তু পিআর পদ্ধতির পক্ষে আলোচনা করছি না, আমাদের পদ্ধতিতে আমি যাচ্ছি না, কারণ দলের কথা বলে সেটাই বলতেছি। ধরেন একটা লোক একটা দল থেকে 5 বার এমপি হইছে, মনে করেন এই 5 বার এমপির মধ্যে আবার 2 বার মন্ত্রী হইছে, এমপি 5 বার, তার বিরুদ্ধে 2 বার মন্ত্রী হইছে, তাহলে সেটা জনপ্রিয় লোক, গ্রহণযোগ্য লোক, কোনোভাবে তারে বাদ দেওয়া যায় না, এটা তো সত্য। কিন্তু তাকে 6ষ্ঠবারের সময় দলের থেকে তার নমিনেশন দিল না, ওই দল থেকে রাজ্জা কি নমিনেশন পাইল, ওই ভদ্রলোক যিনি 5 বার এমপি হয়েছেন, 2 বার মন্ত্রী হয়েছেন, উনি 5000 ভোটও পাবেন না। তার মানে দল কেন্দ্রিক, এখানে কোনো সিদ্ধান্ত নাই, দল কেন্দ্রিক না। সেটি একটা বিষয় আছে, দলের জনপ্রিয়তা সবার আগে, তারপরে এই জনপ্রিয়তার সাথে আমি যতটুকু বুঝি ব্যক্তি, আমি তো আপনার সাথে দ্বিমত করছি না, দল তো তাই দেখেই দিল, উনি জনপ্রিয়, উনি গ্রহণযোগ্য, উনি ডাক্তার, উনি 5 বার এমপি হয়েছে, 2 বার মন্ত্রী হয়েছে, 6ষ্ঠবারের সময় ওনাকে দল নমিনেশন দেয় না, ওনার তো জনপ্রিয়তা আছে, দাঁড়াক না, 5000 ভোটও পাবে না ওই আসনে, এটার মানে উনি অযোগ্য তা না। আমার ট্রেডিশনাল যেটা আমরা দেখে আসতেছি, আপনি দলের ভোট দলে যান, আমি ব্যতিক্রম দিয়ে একটা ঘটনা আছে, আলোচনা একটু যাব, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার হতে চাই, আমি ডাক্তার সায়ন্তর কাছে একটু যাই, আসলে এটা মানে কি বলতে চাইছেন? মানে রাজ্জাকের আলোচনাটা অন্যদিকে চলে গেছে একটু, যে দল কেন্দ্রিক, ঠিক আছে, আমি কনফাইন্ড করি যে আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের মধ্যে যারা চিহ্নিত নেতা বা দলের প্রত্যক্ষ সক্রিয় কর্মী, তারা অনেকে ভোট দিতে যাবে না, যেহেতু নৌকা মার্কা থাকবে না, এবং সে নৌকা ছাড়া ভোট দিতে যাচ্ছে, এটা তার জন্য একটা ডিসক্রেডিট হিসেবে বিবেচিত হবে। এবং কোনোদিন যদি তারা মনে মনে একটু আকাঙ্ক্ষা পুষে রাখে যে বাংলাদেশে যা হয় একসময় নিষিদ্ধ হয়ে আবার তো নিষেধাজ্ঞা ওঠেও, কোনোদিন আওয়ামী লীগ যদি আবার আসে, তাহলে ওই লোকের শুধুই ভোট দেওয়ার কারণে তার রাজনীতি শেষ হয়ে যাবে, সুতরাং অনেকে যাবে না।
প্রশ্ন উঠছে সাধারণ সমর্থকদের। রাইট। আর আওয়ামী লীগ এমন একটা দল, এই দলের এমন কিছু নেতাকর্মী আছে বড় সংখ্যক, তারা নৌকা ছাড়া অন্য প্রতীকে সিল দেওয়াটাকে গর্হিত অপরাধ মনে করেন, নাজায়েজ মনে করেন। সুতরাং তারা ভোট দিতে যাবেন না, এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। এর বাইরে সাধারণ সমর্থক আওয়ামী লীগ পন্থী যারা, তারা অন্য কিছু ইকুয়েশন বিবেচনায় নিবে। তিনি যেই এলাকায় আছেন ওই এলাকার কোন নেতা এমপি হলে তারা একটু নিরাপদে বসবাস করতে পারবেন, ব্যবসাটা করতে পারবেন, নির্বিঘ্নখানে থাকতে পারবেন, অর্থাৎ তাদের একটু নিরাপদে ওইখানে থাকা দরকার। বাংলাদেশে তো পট পরিবর্তন হলেই বা ক্ষমতার পরিবর্তন হলেই তো পরাজিতরা নিপীড়িত হয়। যেটা 5 আগস্টের পরে যেই হারে আওয়ামী লীগ যত অনাচার অবিচার করেছে 16 বছর যে হওয়া উচিত সেটা হয়নি। কিন্তু এখন রাজনৈতিক সরকার আসার পরে আবার একটা ছোটোখাটো ধাক্কা আসবে কিনা সেটাও একটা বিষয়। সেই ক্ষেত্রে কোন স্থানীয়ভাবে তার ওইখানে কারা প্রার্থী, সেই প্রার্থীদের মধ্যে কোন বলয়ের সঙ্গে মোটামুটি সে মিউচুয়ালি একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে চললে তার ওই ব্যবসাটা চালিয়ে নিতে পারবে, ওইখানে নির্বিঘ্নে থাকতে পারবে, মিলেমিশে চলতে পারবে, এটা একটা ইকুয়েশন হবে। আরেকটা হবে যে ঠিক আছে আওয়ামী লীগ তো নাই, নৌকা নাই, কিন্তু দেশের স্বার্থে কারে ভোটটা দিলে একটু ভালো হয়। আরেকটা প্রশ্ন আসবে, আওয়ামী লীগের মধ্যে আমার আপনার কাছে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাটা আওয়ামী লীগ একটা গালিতে পরিণত করেছে, কিন্তু তার ফলোয়ারদের কাছে ওইটি কিন্তু একটা ইস্যু। সেইখানেও তারা এটা মনে করতে পারে যে মুক্তিযুদ্ধের বিরোধী কাউকে দিব কি দিব না, এরকম ছোটোখাটো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ, দলীয় স্বার্থ, দলের আদর্শ, দলের ভবিষ্যৎ, এই অনেক ইকুয়েশন মিলিয়ে সিদ্ধান্ত হবে। প্লাস হচ্ছে গিয়ে এই যে 5 আগস্টের পরে যে মামলা মোকদ্দমা নানান বিষয় বললেন, ফলে নির্দিষ্টভাবে দেশব্যাপী আওয়ামী লীগের ফ্লোটা কোনো এক বিশেষ দিকে যাবে এটা না, এটা এলাকা ভিত্তিক। নিশ্চয়ই আমার মনে হয় খুব ভালো, আমি অন্তত এবার ক্লিয়ার হতে পেরেছি। তারপর আমি একটু ক্লিয়ার করি ওনারটা। আমরা যেটা বলছি, আমি যেটা বলছি সেটা হলো দলীয় ভোটের কথা বলছি, দলীয় ভোট দলে যাবে। আর উনি যেটা বলতেছেন এই যে সাধারণ যেটা যারা দলীয় ভোটার নয় এদের যেটা এরা চিন্তা করে ভোটের সময় আমি কাকে দিব, আমি কি এবার আওয়ামী লীগকে দিব না বিএনপিকে দিব না জামাতকে দিব, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কথা হচ্ছে দলের ভোটের কথা। এই দলের ভোট যার যার দলে দেয়, আমি জানি না বিচ্ছিন্ন দিয়ে একটা ব্যতিক্রম, নাহলে সাধারণ লোকের যে ভোটগুলো তারা ভোটের সময় বিবেচনায় নেয়। তারা এবার যে নির্বাচন সামনে যে আসতেছে, আমার কাছে মনে হয় যে তারাও চিন্তা করবে জুলাই চেতনা ধারণ করে কারা, এটা তাদের কাছে এই প্রশ্নটা আসবে ন্যাচারালি। এখন সেটা তাদের বিচার, ভোটাররা বিচার। আমি একটু শুনতে চাই, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসাবে এটা আপনার সাবজেক্ট, আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে, এবং এইটি আমার মনে হয় আমার একেবারে নতুন কোনো দল হিসাবে কোনো দলের অপরাধ হয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। আসলে কি জানেন, এই যে দলের অপরাধ বলতে টার্মটা আমি বুঝি না। আপনি যদি একটা কোম্পানির সাথে তুলনা করেন, একটা কোম্পানির অপরাধ কি, কোম্পানিটা চালায় কারা? দল তো ভাই একটা নাম, আমি আওয়ামী লীগ, উনি বিএনপি, আপনি মনে করেন যে এনসিপি নয় জামাত, দল তো একটা প্রতিষ্ঠান। এখন আপনি যদি আমাকে বলেন যে আওয়ামী লীগ যে গত 16 বছরে যে কর্মকাণ্ড করছে, যেটা আমি বলছি অনেক জায়গায় টকশোতেও বলছি, যে আপনি একটা যেমন অনেক প্রতিষ্ঠান আমাদের, ওনার ভালো একটা বন্ধু আছে ডাক্তার হিসাবে খুব ভালো, কিন্তু যখন দেখা গেল যে সে একটা মেডিকেল কলেজে ঢুকছে, তখন দেখা গেল 5 বছর পর তার ওই সরলতা গরলতা কিচ্ছু নাই, ওই প্রতিষ্ঠান তাকে জটিল করছে। মানে একটা ভালো, আমি একেবারে ক্লিয়ার হতে চাই, আমি ক্লিয়ারই করতেছি আপনাকে, মানে দলটা বাতিল করবেন কেমনে সেটাই তো আপনাকে বলছি না। আমি দলটা বাতিল করার কথা বলছি। আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ নিয়ে আপনি তদন্ত করবেন, আপনি তো ব্যক্তি তদন্ত করবেন, আওয়ামী লীগ তো দল নাম, এটার তদন্ত কি করবেন? সেটাই, যেহেতু আপনি খুব খ্যাতিমান আইনজীবী, আমি তো সেটাই বলতেছি, আপনার কাছ থেকে আমরা এই জিনিসটা জানতে চাই। আমি তো সেটাই আমি বলতেছি। আপনি একটা যেতে পারেন সংস্কার করতে, কথার কথা, আপনি একটা প্রতিষ্ঠান সংস্কার করে ঠিক করবেন না, প্রতিষ্ঠান তো আছেই, এইটা একটা কোম্পানি, এই কোম্পানি একটা দুর্নীতি করে, এই কোম্পানিতে দুর্নীতি হয়, এই কোম্পানিতে খুনাখুনি হয়, কোম্পানি বলতে যেটা বোঝায় সে কি করে, এটার ভিতরে যে মানুষগুলো অ্যাকশন করে। এখন আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ
আপনি আওয়ামী লীগ দলটাকে বন্ধ করে দিবেন, ফর এক্সাম্পল, যে আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারেন, আওয়ামী লীগের রাজনৈতিক দলটা নিষিদ্ধ করে দিবেন, এই তো বক্তব্য। এই বক্তব্য যদি দেন, তাহলে আওয়ামী লীগ দলটাকে আপনি কিভাবে দোষী বানাবেন? আপনি নিষিদ্ধ করতে, যদি এমন হয় যে আওয়ামী লীগের ট্রেডিশনাল যে ওয়ার্ক, এটার যে অ্যাক্টিভিটিস, এইটার ভিতরে যেই ঢুকুক, না রাজ্জাক ভাই, এটা কিরকম জানেন? আপনি ওয়ান স্টেপ অ্যাহেড আমরা আপনার কথাগুলো হচ্ছে, বা আমি যে যা জানতে চাচ্ছি তার থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে তদন্ত শুরু করেছে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে এই তদন্তে কি পেল, বিচার কি হলো, সেই আলোচনা আমরা পরেই যাই, আলোচনা হলে হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দল হিসাবে এই তদন্ত কিভাবে হবে, আদৌ হওয়া দরকার কিনা, হতে পারে কিনা? দল হিসাবে আওয়ামী লীগ আমরা তো জানি অনেক অপকর্ম করেছে, অনেক কিছু আছে, সব মিলে আসলে এটা কি হচ্ছে? না, আমি যদি আপনি সরাসরি আমি উত্তর দিই, আমি মনে করি একটা দল নিয়ে আমার মনের তদন্ত আর কি আছে আমি এটাই বুঝি না। আমি দলটাকে তদন্ত কি করবেন? আওয়ামী লীগ দল, এটাকে আপনি কি তদন্ত করবেন? আপনি দলটা যারা চালায় সেখানে আপনি যাবেন। একই তো কথা হলো। এখন যদি মনে করেন, এই যেই জন্য আমি প্রতিষ্ঠানটায় গেছিলাম, আপনাদের একটা প্রতিষ্ঠান এইরকম মনে হয় যে এটার ভিতরে একটা স্ক্রু ঢুকাই দিলে, একটা লোহা ঢুকাই দিলে স্ক্রু হয়ে বেরোয়, ফর এক্সাম্পল, অর্থাৎ একটা সোজা লোহা ঢুকাই দিলেন, সে জটিল হয়ে বেরোইল। তাইলে আপনি প্রতিষ্ঠানটা বন্ধ করে দিতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানে যারাই ঢোকে তারাই কিন্তু ওই রকম স্ক্রু হয়ে বেরোয় আসে। আমি দিলাম প্লেন রড, বেরোয় আসলে স্ক্রু হয়ে। এটা যদি মনে করেন, তাহলে যেই ঢুকবে এটার ভিতরে, তার যদি সেই এটার ভিতরে ঢোকা মানেই তার ভিতরে ফ্যাসিজম হবে, এটার ভিতরে ঢোকার মানেই ফ্যাসিজম। এটা এমনভাবে তৈরি যে এটার ভিতরে ঢুকে কেউ ফ্যাসিজম ছাড়া বিকল্প নাই। এটা যদি কনফার্ম করতে পারে, তদন্ত করে এস্টাবলিশ করতে পারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, তাহলে আপনি বন্ধ করতেও পারেন। মানে অপরাধী সাব্যস্ত হতে পারে, হ্যাঁ, ওইভাবে হতে পারে, যেটা এমন একটা প্রতিষ্ঠান এটার ভিতরে যে ঢুকলে পরে ওইটা হয়ে বের হয়ে আসে। যে একটা সৎ লোক ঢুকাইছেন, অসৎ হয়ে বের হয়ে আসতেছে, কথার কথা। তো এই যে একটা ভালো লোক ঢুকাইলেন, দুর্নীতিবাজ হয়ে বেরোতে, একটা প্রফেসর ঢুকাই দিলেন ইউনিভার্সিটির অর্থনীতিবিদ, সে ব্যাংক লুট করে বের হয়ে চলে আসলো। আপনি একজন ভালো লোকের ঢুকাইলেন, সে ইসলামী ব্যাংক লুট করে ফেলাইলো। এইরকম যদি হয়, তাইলে আপনাকে তো ভাবতে হবে যে এটার গুণগত মানে, এটার ভিতরে যে হয়, যে ঢুকেই, সুতরাং আপনি এটাকে নিষিদ্ধ করতে পারবেন না এমন কোনো কথা নেই। যে তদন্ত করে এরকম তদন্ত পাওয়া যায় যে হ্যাঁ এটার, এবং এটার খাদ্য চেঞ্জ হইতে আরও 100 বছর লাগবে, এরকম যদি হয়, তাহলে আপনি বন্ধ করলে করতেও পারেন। কিন্তু সেটাকে এস্টাবলিশ করতে হবে, প্রমাণ করতে হবে যে গত 53 বছরের, এই 53 বছর যাবত এই পার্টিটা তো কনস্ট্যান্ট, বিএনপি তো অনেক পরে জন্ম হয়েছে। সুতরাং এই 53 বছর তার যে ইতিহাস, তার যে ডেটা, সব আনতে হবে, বিশাল তদন্ত করতে হবে। একেবারে ক্লিয়ার করতে পেরেছেন ডক্টর শাহিন। তো আমি একটু শুনতে চাই, আমাদের অ্যাডভোকেট সাহেব তো তার আইনি ভাষায় কথা বলেছেন, আমরা যদি রাজনৈতিক না, আমরা একেবারে সাধারণ মানুষের মধ্যে আলোচনা করি যে আসলেই দল হিসাবে আওয়ামী লীগের অপরাধ তদন্ত করা যায় কিনা, মানে কিভাবে হবে, হচ্ছে তো কিভাবে হবে? থ্যাংক ইউ। যেহেতু রাজ্জাকি ভাই আইনজীবী, ওই জন্য আইনের তো প্যাচপুচ একটু বেশি থাকে, সেই জন্য কোথাও একটু কথাটা জটিল মনে হতে পারে। আমি যেহেতু আইনজীবী না, আমি তার মতো করে বলতে পারবো না। সাদামাটা যেটা আমি বুঝি সেটা হলো, দেখেন আপনি কোনো একজন ব্যক্তি, রাজনৈতিক নেতা যখন বক্তব্য দেয়, একটা পর্যায়ে তাকে বলতে হয় এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা দলের অবস্থান নয়। কেন বলতে হয়? কারণ দল এটাকে ওন করে না। যদি দল ওন করে তাহলে সমালোচনাটা দলকেই নিতে হবে, এর দায় দায়িত্ব দলকে নিতে হবে। কোনো রাষ্ট্রকে কোনো একটা সংস্কার নিষিদ্ধ করে বা ব্যর্থ রাষ্ট্র ঘোষণা করে বা এর সদস্যপদ বাতিল করে, এটা আসলে রাষ্ট্র তো নিজে ফাংশন করে না। রাষ্ট্র যাদের দ্বারা ফাংশন করে তাদের কাজ এবং আচরণই রাষ্ট্রের আচরণ বলে বিবেচিত হবে। একজন ব্যক্তি যখন কোনো দল, সংগঠন বা কোথাও গুরুত্বপূর্ণ পদ ধারণ করে, তখন তিনি আর ব্যক্তি থাকেন না, তার বেডরুমে গিয়ে তিনি ব্যক্তি। কিন্তু যখনই তিনি পাবলিক হবেন, সেটা ওই দলের ওই পদ ধারণ করেই তিনি দেন। এখন সেই ব্যক্তির নির্দেশ, কাজ, সব কিছু যদি কালেকটিভলি ওই দলের যে ফোর্সটা ড্রাইভ করে, সেটা যদি
জনগণ এবং দেশের বিরুদ্ধে যায়, সেটা গণহত্যার পক্ষে যায়, সেটা লুটপাট, গুম, খুন, হত্যা নানান দিকে যায়, তাহলে এটাকে শুধুই ব্যক্তির অপরাধ হিসেবে ভাবার কোনো সুযোগ নাই। কালেকটিভলি তখন ওই দলকে বা ওই সংগঠনকে বা দায়িত্বটা নিতে হয়। সেই বিবেচনায় শেখ হাসিনা কে ছিলেন? ব্যক্তি শেখ হাসিনা নিশ্চয়ই না, তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ফলে তিনি ওই পদ ধারণ করে, ওই পদকে ব্যবহার করে যেসব নির্দেশনা দিয়ে দেশের এবং দেশের মানুষের অনিষ্ট সাধন করেছেন, তার দায়টা শুধুই ব্যক্তি শেখ হাসিনার উপরে বর্তাবে না। কারণ তিনি ওই পদে না থাকলে শেখ হাসিনা এই অনিষ্ট করবার ক্ষমতা রাখতেন না। সুতরাং এই দল তাকে এইটা করতে ওই পদটা ব্যবহার করতে দিয়েছে। সেই বিবেচনায় কোনো ব্যক্তির অপরাধ যে ব্যক্তিগতভাবে হয় সেটা একটা প্রেক্ষাপট, কিন্তু সমষ্টিগতভাবে একটা দলের বহু সংখ্যক নেতা, প্রধান থেকে শুরু করে, যারা এই দলটাকে, এই পদটাকে, পদবীকে ব্যবহার করে গণহত্যা চালিয়েছেন, রাষ্ট্রের ক্ষতি করেছেন, গুম খুন করেছেন, রাষ্ট্রের স্টেট অ্যাপারেটাসগুলোকে যথেচ্ছ ব্যবহার করেছেন। সুতরাং সেইটা এরকম হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার জার্মানিতে কি হয়েছে, বা নাজির বেলায় কি হয়েছে, নাজি পার্টির বেলায় কি হয়েছে। এখন ওই পার্টি কি নিজে অপরাধ করতে পারে? পার্টির পরিচালকরা, একটা ব্যাংক দেউলিয়া ঘোষণা করা হয় বা সেটা বন্ধ করে দেওয়া হয়, এটা কি ব্যাংকে শাস্তি দেওয়া? কারণ ওই ব্যাংকের পদধারীরা এই অনিষ্ট করে ওই ব্যাংকটাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, তখন ওই ব্যাংক আর ফাংশন করার উপায় থাকে না, এবং এটাকে ফাংশন করতে দিলে আবারও এরকম হওয়ার সম্ভাবনা থাকে। তখন সেই ব্যাংকটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার ক্ষেত্রটা ওই জায়গায় যে এই দলের চালিকা শক্তি হিসেবে যেই সব লিডারশিপ ছিল তার অধিকাংশ দলের পদ ব্যবহার করে এদেশের মানুষ এবং দেশের অনিষ্ট সাধন করেছে সাংঘাতিকভাবে, এবং একটা গণহত্যা পর্যন্ত ঘটিয়েছে। সুতরাং এই গণহত্যার দায়, গণহত্যা কখনো ব্যক্তি ঘটাতে পারে না। গণহত্যা ঘটায় প্রতিষ্ঠান, সংগঠন বা সংঘ, কোনো ব্যক্তি গণহত্যা ঘটাতে পারে না। সুতরাং দায়টা দলের উপরে যাবে অবশ্যই। এটা আমার সাধারণ মানুষের বোঝা থেকে যা বুঝলাম বললাম। একটু বিরতির সময় হয়েছে, বিরতি নেই। যদি এই বিষয়ে আর কোনো কথা থাকে অ্যাডভোকেট আবু হেনা বিষয়টা যে আপনি যেখানে এমন একটা প্রতিষ্ঠানে আপনি ঢুকতেছেন, হ্যাঁ, তপ্ত লোহা ঢুকাই দেন, স্ক্রু হয়ে বেরিয়ে আসছে, একজন অর্থবিদ নীতিবিদ ঢুকছে, উনি ব্যাংকের টাকা লয়ে চলে গেছে, সুতরাং এই প্রতিষ্ঠানে তো দায় নিতেই হবে, সেটা তো বললামই। সুতরাং এইভাবে যদি বন্ধ করা উচিত এবং জাস্টিফাইড। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার দল হিসাবে আওয়ামী লীগের তদন্তর বিষয়ে যদি আপনার কোনো কথা থাকে আপনি নিশ্চয়ই বলবেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটি হচ্ছে যে আজকে আমরা গত 2 দিন যাবতই দেখলাম যে নির্বাচন কমিশন সমাজের বিশিষ্ট ব্যক্তি গতকালকে করেছেন সাংবাদিকদের সাথে, আজকে করেছেন নির্বাচনের সময় অতীতে যারা মানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছে তাদের নিয়ে আলোচনা করেছেন। এখানে সিইসি তার বক্তব্য গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে কারো পক্ষে কাজ করলে শাস্তি পেতে হবে। এটা তো অবশ্যই বলা। তার আগে একটু বলে নেই, যেটা বললো ওইটা তার বলার কিছু নাই, ওই যে প্রতিষ্ঠানের কথা। আলটিমেটলি তো ঘটনাটা তাই। আমি নরম ভাবে কইতে চাই, একটু শক্ত করে কইতে হয়। যেই একটা দেশে যখন আপনার ওই সরকার ক্ষমতায় থাকার পর, এই আজকেও দেখলাম একটা ভিডিও যে বিডিআর যখন হত্যা হয় তখন অনেক অফিসার গিয়ে ভিড়ছে, ভিতরে ঢুকবে, অথচ তাদেরকে নিষেধ করা হয় সরকার প্রধানের তরফ থেকে যে এখন ঢুকো না, এটা সমাধান করা হচ্ছে, অথচ ভিতরে কিলিং করা হচ্ছে। তো এই যদি বিষয় হয়, রাস্তায় আপনি বিরাট মিছিল, গুলি করে আপনি সরাই দিলেন, লোক কত ডেড, তো এই গ্রাউন্ডে আর তো তদন্ত লাগে না, ওই হিসাব করলে এখনই ফুল স্টপ দিয়ে দেওয়া যায়। যাক, সেই বিষয়ে যাচ্ছি না। এখন আপনি যেটা আসছেন সিইসি, অফকোর্স সিইসি যে কথাটা বলছে নিঃসন্দেহে ভালো কথা তো আমার মনে, আমার জানা মতে আমি এ পর্যন্ত শুনি নাই কেউ কোনো খারাপ কথা কখনো কইছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম যেগুলো হয়েছে সমস্ত নির্বাচনের ক্ষেত্রে মনে করেন উনি ক্ষমতায় আছে, উনি বা ডাইরেকশন দিল যে কারচুপি করতে হবে। আমরা তো এটা দেখেছি, আমি সেটাই তো বলতেছি, কারচুপি যে করে তো মাস্টার প্ল্যান করতে হয়তো, যে দল ক্ষমতায় থাকুক ক্ষমতায় থেকে করুক, কিংবা ক্ষমতার বাইরে থেকে বাহুবল, কারচুপির একটা সিদ্ধান্ত তো থাকে। সেটা এক্সিকিউট করে কারা? মূলত সেটা কিন্তু প্রশাসন। অর্থাৎ
ঘোষণাটা কিন্তু ফলাফলটা ঘোষণা করে প্রশাসন। দুর্নীতিকর সহায়তায় যদি আপনি যান, সেখানে আলটিমেটলি যারা ভোট কেন্দ্রের আশেপাশে যে প্রশাসনের লোক থাকে, তারা যদি আপনাকে সহযোগিতা না করে, এই সরকার ক্ষমতায় থেকেও জিততে পারবে না। না রাজ্জাকি ভাই, এখানে আমি একটু বুঝতে চাই, আপনার নির্বাচন কমিশন যদি মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারে, তাহলে শুধু প্রশাসন থেকে একটা বার্তা দিয়ে দিল, সেই বার্তাটা সে মানে এক্সিকিউট করলো, এটা কি সম্ভব? আমি সেই জায়গাটাই তো আসতেছি। আপনার মাঠে কাজ করে কে? ডিসি, ইউএনও, এসপি, ওসি। নির্বাচন কমিশনের এই লোকগুলো আছে, আমি তো সেই জায়গাটাই যাচ্ছি। এই লোকগুলোই তো নির্বাচন কমিশনের হয়। যখন নির্বাচন হয়, টোটাল অ্যাডমিনিস্ট্রেশনটাই তো এই নির্বাচন কমিশনের হয়, অধীনে হয়। নির্বাচন কমিশনের অধীনে এরা থাকে, সিইসির কমান্ডে যায়। কিন্তু আমরা যে অতীতে দেখছি সিইসির কমান্ড কোনো কাজ করে, আমি সেই জায়গাটাই তো আসতেছি যে আপনি যে দুর্নীতিগুলা করছে, আমি সেই জায়গায় আসতেছি। শেখ হাসিনার নেতৃত্বে ধরে নিলাম আমি, শেখ হাসিনা কেন, ওনার নেতৃত্বে বা ওই বিএনপির নেতৃত্বে বা জামাতের নেতৃত্বে, যার নেতৃত্বেই করাপশনটা হোক, করার লোক তো এরা। আমার জায়গাটা হলো ওইখানে না, এখন করার লোক এই জন্য হয়। শেষ করতে দেন, আমি বলিনি। তারপর লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করবে কারা? আমি অর্ডার দিলাম, আমি চিফ ইলেকশন কমিশনার, যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, কোনো দুর্নীতি হবে না, কেউ যাতে ভোট কেন্দ্রে ভোট কাটতে না পারে। এক্সিকিউশনে কিন্তু থাকে প্রশাসন। বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, এই রিগিং হোক, ব্যালট বক্স চুরি হোক, ব্যালট ছিঁড়ে ঢুকাক, আপনি বাংলাদেশে গত 53 বছরের যতগুলো বা এই 12টা এরশাদের পরের থেকে যে নির্বাচনগুলো হয়েছে, আপনি কি দেখছেন প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা কর্মচারী এটার জন্য দণ্ডপ্রাপ্ত হয়েছে কিংবা চাকরিচ্যুত হয়েছে? বা আলটিমেটলি কিন্তু শুধু ওই দলের প্রধানরে গাইলিয়েছি, যে ক্ষমতায় ছিল তাকেই আমরা গালি দিছি। কিন্তু আপনার ওসির কিছু হয় নাই, ডিসির কিছু হয় নাই, এসপির কিছু হয় নাই। কারণ টোটাল দেশটা আপনি যে কায়দায় চলতেছে, আপনি থেকে বের হইতে পারবেন না। এই সিইসি যত কথাই বলুক না কেন, যদি লোক ভালো হয়ে যায়, যেমন তারিক জিয়া সাহেব এবার যে বক্তব্যটা দিলেন, তার একটা ঢেউ যদি তার দলের ভিতরে পড়ে, জামাতের লোকের ঢেউ যদি দলটার ভিতরে পড়ে, তারা যদি মানসিকভাবে চিন্তা করে, ভোটাররা যদি অ্যাকসেপ্ট করে, তাইলে আপনি অনেক কিছুই করতে পারবেন না। কিন্তু যদি ওই গয়রহ নির্বাচন করেন, সেই কায়দায় নির্বাচন হবে, বাহুবলের ব্যাপার আসবে, কিন্তু প্রশাসন চিন্তা করলেন না, সায়ন্তকে নিতে হবে পাশ করাইয়া, এরকম যদি হয়, আপনি কিছুই করতে পারবেন না। ডায়লগেই থাকবে। যেহেতু বাংলাদেশে কোনো নজির নাই যে আপনি রিগিং করার পর কোনো ডিসি বিচার হয়েছে, কোনো এসপির বিচার হয়েছে। বিচার তো পরে, আগে তো নির্বাচনটা সুস্থ হতে হবে, সেই প্রক্রিয়াতে ঢুকতে হবে। আমি আসি আপনার কাছে আবার এই বিষয়ে। যদি ওইখানে আসেন, তাহলে 5ই আগস্টের পরে এ পর্যন্ত আমরা যে যা চাইছি, উনিও বলুক, 5ই আগস্টের পর জাস্ট আমরা ওই জায়গায় থেমে আছি, শুধু গোলাগুলিটা বন্ধ হয়েছে। এছাড়া আপনি দেখান না কোন পরিবর্তনটা আপনি পাইছেন, আমাকে একটা দেখান। কোন জায়গায় এই 5ই আগস্টের পর এ পর্যন্ত আমরা এখন কোথায় গেছি, আসি কোথায়? আমরা অনেক যেই কথা বলতে পারছেন এখন, এই কথা বলতে পারছেন না। আমি সেইটাই বলতে, সেটা যদি বলেন, সেটা তো কিন্তু কোনো নির্বাচনের পরের ঘটনা না, ওটা ওই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা আমি ফেরত পাইছি, সেই জায়গায় আছি। যেমন জঙ্গিবাদের জন্য মারামারি নাই, ইয়াবার জন্য গ্রেফতার নাই, আয়না ঘর নাই, নাই, এটা তো পট পরিবর্তনের সাথে আপনি যেটা বলেছেন এগ্রি করছি, কিন্তু বিষয়টা কি, আপনি মনস্তাত্ত্বিক একটা কথা বলেছেন। এই টেবিলে মানে বসে, এই চেয়ারে বসে আপনি বিএনপির বিরুদ্ধে যে সমালোচনা করেছেন বা অন্য আদার্স পার্টির বিরুদ্ধে যে সমালোচনা করেছেন, এর ঠিক 1 বছর আগে কোন দলের বিরুদ্ধে এরকম সমালোচনা করে আপনি টক শোতে বের হয়ে রাস্তায় হাঁটতে পারতেন? আপনি যদি এইটা বলেন তাহলে কি হয়? এটা তো আমি অস্বীকার করছি না। অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা বসছি, যেই সংস্কার, যেই বিষয়গুলো চাইছি, তার কি হয়েছে? আপনি এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তন সিচুয়েশন, এই পরিবর্তনটা একদম সিচুয়েশন। আপনি দেখেন, আপনার জঙ্গিবাদ, এখন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, এখনো জঙ্গিবাদ দমন হইতে থাকতো। আচ্ছা, আমার মনে হয় আপনি একটু ভিন্ন দিকে গেছেন। তারপর যেমন আপনার ওই সংস্কারে বসছেন, অনেকগুলা বিষয় আসছে, আপনি অনেকগুলার সাথে একমত হয়েছেন, কিন্তু ভাইটাল কতগুলো একমত হচ্ছেন না। এখন গণভোটের প্রশ্ন একমত হচ্ছে, সেটা নিয়ে আলোচনা আছে। আমার কাছে মনে হয় 5 তারিখে দাঁড়াইছি, আমার কাছে দৃশ্যমান কিছু নাই। অ্যাডভোকেট রাজ্জাকি বলেছেন তার স্বভাব সুলভ আইনি প্যাচ দিয়ে বলেছেন। না, আমি আইনি প্যাচ দিচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি যে নিশ্চয়ই প্রশাসনের অথবা যারা ক্ষমতাসীন দল অথবা যেই স্টেক হোল্ডার যারা থাকবেন, তাদের উপর অনেক কিছু নির্ভর করে।
সিইসি তো মানে ঠিক আছে, কিন্তু আমি বলতে চাই আমরা তো অতীতে দেখেছি দলের হয়ে কাজ করার জন্য নির্দেশ মানে দেওয়া হয়েছে মানে ক্ষমতা থেকে। তো সেরকম একটি প্রেক্ষাপট থেকে এখন তো নিশ্চয়ই একটু ভিন্ন অবস্থানে আছি, সেক্ষেত্রে সিইসির এই বার্তা আপনার কাছ থেকে শুনতে চাইব। আমি বলছি, আর রাজ্জাকি ভাইয়ের একটা বিষয় আমি এক লাইনে শেষ করি। রাজ্জাকি ভাই হয়তো এটা মিন করে বলেননি বা সচেতনভাবে বুঝে বলেননি, কিন্তু 5 আগস্টের পরে আমরা এগুইনি বা পরিবর্তন হয়নি, এই কথাটা ফ্যাসিবাদকে উৎসাহিত করবার একটা অন্যায্য বয়ান। এটা যেন আমরা না বলি। আমরা অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছি। এখন এই দেশে কিছু কিছু সমস্যা আছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা দুর্বল হয়, তাদের রাজনৈতিক শক্তি থাকে না, পুরনো ফ্যাসিবাদী টুলসগুলো অনেক রয়ে গেছে, এখন অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে করছে। এবং এই দেশের রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসার কালচারই ছিল না। অন্তত সেখানে ঐকমত্য কমিশনে সব দল বসে এত ঝগড়া বিবাদের পরও 84টা বিষয়ে একমত হতে পেরেছে, ওটুকু। আর একটা গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, নিজেদের মধ্যে রাজনৈতিক কৌশল মতভিন্নতা থাকুক, এরকম ধরে ধরে 1 ঘন্টা বলতে পারবো যে আমরা অতীতের 16 বছরের তুলনায় কোথায় অবস্থান করছে, কোথায় এগিয়েছে। সুতরাং এমন কোনো মোটা দাগে না বুঝে বা অসতর্কভাবেও এমন কোনো বয়ান আমাদের দেওয়া উচিত হবে না যেটা ফ্যাসিবাদকে উৎসাহিত করে এবং তাদের প্রতিধ্বনি এইখানে করি যে 5 আগস্টের পরে এগুইনি, অনেকে গিয়েছে। তাই এর পরের যে প্রশ্ন সেটা আসি আমি, যে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে বিষয়। আসলে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে বাংলাদেশে যে আইন আছে তাতে তারা অনেক স্বাধীন, এবং তারা যদি মেরুদণ্ড সোজা করে কাজ করতে চায় এটা পসিবল। কিন্তু তারা যদি মেরুদণ্ড বন্ধক রাখে কারো কাছে তাহলে ভিন্ন কথা। কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশে 1990-এর গণঅভ্যুত্থানের পরে, স্বৈরাচারের পতনের পরে বিচারপতি শাহাবুদ্দিনের আমলের 91 ওই নির্বাচন এবং ফর্মালি 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে হলো, তখন তো নির্বাচন কমিশনের কথা প্রশাসন শুনেছে মাত্র 3 মাসেই শোনাতে পেরেছে। সুতরাং এটা ডিপেন্ড করে নির্বাচন কমিশন যা বলে সেটা মিন করে বলছে কিনা। এরা কতটা মিন করে বলছে সেটার মেসেজ প্রশাসন পেয়ে যাবে যখন তফসিল ঘোষণা হবে, এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণ তো কিছু না কিছু হলো ভঙ্গ হবে। ভঙ্গ হলে সেটার এগেনস্টে ইম্পার্শিয়ালি তারা প্রশাসনকে যে নির্দেশ দিচ্ছে সেটা মানাতে পারছে কিনা, এবং না মানলে প্রশাসনের লোকদের উইথড্র করছে কিনা কিংবা শাস্তির আওতায় আনছে কিনা। যখন শুরুর দিকে এরকম কিছু নজির স্থাপন করে ফেলবে এই নির্বাচন কমিশন যে না, তারা যেটা বলছে এটা মিন করছে এবং এটাই করবে তারা, তাহলে নির্বাচনে কিন্তু তার প্রভাব পড়বে। আর অতীতে যেটা হতো রাজনৈতিক সরকারের অধীনে, বিশেষ করে 16 বছর ফ্যাসিবাদকালে, তারা প্ল্যান মাফিক নির্বাচন কমিশন গঠন করত, প্ল্যান মাফিক প্রশাসন সাজাতো এবং কাকে কিভাবে জেতাতে হবে সেই প্ল্যান দিয়ে দিত, ওই অনুসারে কাজ হতো। তার সঙ্গে তুলনা দিয়ে আপনি এইবারের এই নির্বাচন কমিশন এবং এই সরকারকে যুগিয়ে দিয়ে আগেই প্রশ্নবিদ্ধ করেন, সেটা এদের প্রতি একটা অবিচার করা হবে। বেটার হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড উই শুড গাইড দেম হাউ টু কন্ডাক্ট এ ফ্রি ফেয়ার ইলেকশন, এবং সেটা প্রত্যাশা ধরে রাখা। নিশ্চয়ই আমাদের মানে সেটি প্রত্যাশা। আমি যদি আপনার কাছে আরেকটু জানতে চাই যে এক ধরনের আশঙ্কা আছে, যদিও ডক্টর ইউনূস থেকে অন্যান্য প্রায় সকলেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সকলেই একথা বলছেন যে তারা একটা শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন করবেন। আপনার কি মনে হয় যে এই যে যখন নির্বাচন ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা নিয়ে তো কথা এক ধরনের আছে, সেটি নিয়ে চ্যালেঞ্জ আছে অনেক, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? এই সরকারের ব্যর্থতার মধ্যে ওইটা একটা, সেটা হচ্ছে 16 মাস 1 বছর 2-3 মাস কেটে যাওয়ার পরেও, 14-15 মাস চলে গেল, তারপরেও আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদকালে যারা ব্যাপক পরিমাণ টাকা লুটপাট করেছে, অবৈধ টাকার মালিক হয়েছে, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা বা রাষ্ট্রের অর্থ ফেরত আনার চেষ্টাটা দৃশ্যমান করা বা তাদেরকে ওই কারণে বিচারের আওতায় আনা, সেটি করা হয়নি। ফলে আওয়ামী ফ্যাসিবাদের নেতা ওই গোষ্ঠীর হাতে প্রচুর অবৈধ টাকা আছে।
প্রশাসনে বিভিন্ন জায়গায় এখনো তাদের লোক আছে, ফলে নির্বাচন ঘনিয়ে এলে তারা বিভিন্ন রকমের যে অ্যানার্কি তৈরি করা, বিভিন্ন রকমের নাশকতা করা, সেটা কতখানি তারা করতে পারবে বা কতখানি প্রতিহত করা যাবে, এইটা একটা বড় চ্যালেঞ্জ। আর একটা হচ্ছে গিয়ে যে এই সময় রাজনৈতিক শক্তি যারা, তারা কতখানি এই সরকারকে নির্বাচনটা করতে সহযোগিতা করে। আরেকটা ছোট্ট গুরুত্বপূর্ণ ইস্যু বলি, এখনকার মানুষ কিন্তু অনেক সচেতন এবং প্রতিবাদী। আপনার নিশ্চয়ই মনে আছে চিটাগাং একটা মেয়র ইলেকশনে মেয়র মহিউদ্দিন এবং মঞ্জু সাহেব যখন কম্পিট করছিলেন, মঞ্জু সাহেব জিতলেন, কিন্তু রাতে ভোট কিন্তু মহিউদ্দিনের দিকে ঘোষণার প্রক্রিয়া শুরু হয়ে গেছিল, তখন বন্ধ রাখা হলো। তখন ওই অঞ্চলের ভোটাররা এমনভাবে প্রতিরোধ করে বসে পড়লেন যে ন্যায়সঙ্গত রেজাল্ট যেটা সেটা ঘোষণা করতে হবে, তারপর বাধ্য করলেন ঘোষণা করতে। সুতরাং এইবার যদি রাজনৈতিক শক্তিগুলো যদি সত্যি সত্যি চায় যে কোনো পাতানো ফল আমরা মানব না, এটা সম্ভব, নিশ্চয়ই সম্ভব। আমরা একেবারে শেষের দিকে আছি, আমরা তখন আলোচনা আগে যেভাবে শুরু হয়েছে সেই জায়গায় আমরা নাই। ওনার কথা, শান্তভাইয়ের কথা থেকেই বলি, আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের টাকা, আওয়ামী লীগের রাষ্ট্রপতি এখনো বহাল, তারপরে আর ওনারা যে আলোচনাটা করতে পারছে এটা দলীয় সরকার ক্ষমতায় নাই বইলে, কারণ অতীতে বহু ক্রাইসিস দেখছি, কোন দল বসছেন। আজকে ইউনূস সাহেব ওই অন্তর্বর্তী সরকার বইলে সবাই বসতেছেন, এখন পর্যন্ত তার ফেব্রুয়ারি থেকে পর্যন্ত এই সেপ্টেম্বর পর্যন্ত এখনও সুরাহা হয় নাই। অথচ আমরা বলতে যাই, আবার একই কথা রিপিট করি, আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের টাকা, আওয়ামী লীগের রাষ্ট্রপতি রাইখা সব কিছু রেখে একটা সুন্দর নির্বাচন, পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন, আমার বিশ্বাস কর কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতির কোনো রোল নাই ইলেকশনে, ওগুলো গল্প। আপনি একটা রাষ্ট্রপতি রাইখে দিছেন, যেই সরকারের বিরুদ্ধে একজনকে সরাইছেন, সাংবিধানিক সংকট হয় না, রাষ্ট্রপতির এখনো বহাল তবিয়তে রাখছেন, এবং তার সময়ের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া অনেক দায়িত্বশীল লোক এখনো আছেন, এবং শেখ হাসিনাকে পৌঁছাই দিয়ে আসার পর ফেরত আইসে এখনো বহাল তবিয়তে আসেন। আর আপনারা একেবারে স্বপ্ন দেখতেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন উপর, একটা মাত্র কারণে বলতেছেন সামনে আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই বইলে। আজকে যদি সমস্ত সংস্কার নাই কেন, আওয়ামী লীগ না থাকা মানে প্রতিদ্বন্দ্বী না, ডেফিনেটলি আপনাদের দেশের মানুষ যারা ইলেকশন করবে তারাই একে অপরের আমি আপনার সাথে দিমা, আপনি বললেন সবচেয়ে কঠিন নির্বাচন হবে বলে বলেন, একটা অপশক্তি নাই, প্রতিদ্বন্দ্বী নাই মানে কি, এটা তো একটা পজিটিভ কথা। আওয়ামী লীগ প্রশ্ন আপনি বলবেন যে একটা অপশক্তি মাঠে নাই, প্রতিদ্বন্দ্বী মাঠে নাই মানে কি, এই নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা হবে না, কম্পিটিশন হবে না, কি বলেন? সেটা এমন অপশক্তি যে তাকে মোকাবেলা করা কঠিন। আমি খুব কষ্ট পাচ্ছি আপনার কথা শুনে। কষ্ট পান আপনি। এই প্রশাসন আওয়ামী লীগকে যদি আপনি প্রতিদ্বন্দ্বী মনে করেন মাঠে, একটা অসংলগ্ন অসহিষ্ণু একটা গণহত্যাকারী দল, রাজনৈতিক দলই তো না, তারা আবার প্রতিদ্বন্দ্বী। আপনি বলেন রাষ্ট্রপতির কাছে আসা যায় না, 16 বছর মাঠে দাঁড়াইতে পারেন নাই যেই ফেসিজম বা যেই ফেসিজের জন্য, এখন কিন্তু খণ্ড মিছিল হচ্ছে অলরেডি। কেন হচ্ছে? আবার সেই প্রশাসন দিয়ে আপনার সুন্দর নির্বাচন, পৃথিবীর সেরা নির্বাচন, শুধুমাত্র আপনার নিশ্চিত যে আমার সামনে তেমন কোনো প্রতিবন্ধকতা নাই। আজকে যদি সংস্কার, বিচার সব বন্ধ করে দিয়ে ইনক্লুসিভ নির্বাচন দেওয়া হোক, আপনি দেখবেন তখন এই সরকারকে আবার বলা হবে বিচার না করে নির্বাচন করা যাবে না। আমার মনে হয় একেবারেই সময় হাতে নেই। আরেকটু কথা ডক্টর শান্তের কাছ থেকে শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু একদমই সময় নেই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এবং ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।